বাড়িতে আমি আর আমার শ্বশুর একা থাকতাম। রোজ রাতে আমার শ্বশুর আমাকে একটা নতুন বেডশিট দিয়ে যেত আর বলতো, বৌমা এটাতে ঘুমাও, আর সকাল হলে বেডশিটটা একটা ব্যাগে ভরে নিয়ে চলে যেত। আমার মনের অবস্থা তখন ভালো ছিল না। আমি বিধবা হয়েছিলাম, 1 মাসও হয়নি, কিন্তু একটা জিনিস খুব আশ্চর্যের ছিল, যখনই আমি ওই বেডশিটে শুতাম আমার খুব ঘুম চলে আসত। রোজ একই কাজ করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। একদিন আমার শ্বশুর বেডশিট দিয়ে চলে গেল, কিন্তু আমি বেডশিটটা বিছানায় পাতলাম না, আর ঘুমানোর নাটক করলাম। আর তার 4 মিনিট পর আমার সাথে যা হলো তা জানলে আপনি ভয়ে কেঁপে উঠবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার নাম রচনা। আমার পরিবারে আমি আর আমার কাকা ছাড়া আর কেউ বেঁচে নেই। কাকা আমার বিয়ে দিয়ে দিল, কিন্তু আমার কাকা কোনো খারাপ মানুষ ছিলেন না, মানে খুব ভালো মানুষ ছিলেন। আমার 17 বছর বয়সে বিয়ে হয়। আমি খুব সুন্দরী ছিলাম, কিন্তু উনি আমার জন্য যে পরিবার পান তারা খুব বড়লোক ছিল না, আবার গরিবও ছিল না, কিন্তু ওনার আর কিছু করার ছিল না, কারণ আমার কাকিমা একদম ভালো মানুষ ছিল না। কোনো ভালো সম্বন্ধ এলে আমার কাকিমা বলতো, আগে নিজের মেয়েদের কথা চিন্তা করো, একে তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করো, না হলে আমার মেয়েদের জন্য ভালো সম্বন্ধ পাবো না। যারাই আসতো তারাই আমাকে পছন্দ করে নিত, কারণ আমি খুব সুন্দরী ছিলাম। আর আমার কাকার মেয়েরা মোটা আর কালো ছিল, কিন্তু তারা আমার সঙ্গে ভালো ব্যবহারই করত। সবকিছু ঠিক ছিল, খালি কখনো কখনো আমার কাকিমা রেগে যেত, কারণ সম্বন্ধ তার মেয়েদের জন্য আসত, কিন্তু তারা আমাকে পছন্দ করে চলে যেত। এমনও হতো যখন সম্বন্ধ আসত কাকিমা আমাকে লুকিয়ে দিত। তারপর কাকা অধৈর্য হয়ে আমাকে যেখানে পাঠানোর তাড়াতাড়ি পাঠিয়ে দিলেন। কোনো খোঁজ খবরও নিলেন না, বেশি কোনো প্রশ্ন করলেন না। যে বাড়িতে আমার বিয়ে হয়েছিল সেখানে কেউ ছিল না। আমার বর দেরাদুনে চাকরি করত, সেখান থেকে বাড়ি আসতে তার একদিন সময় লেগে যেত, তাই রোজ আসা যাওয়া করতে পারত না। প্রতি 4 মাস অন্তর 1 সপ্তাহের ছুটি নিয়ে আসত। আমি ভাবতাম, ঠিক আছে, বিদেশে তো আর থাকে না, না হলে বছরের পর বছর অপেক্ষা করতে হতো, তা ও আসতে পারত না। বাড়িতে আমার শ্বশুর ছাড়া কেউই ছিল না, কিন্তু আমার বর বলল, তোমার চিন্তা করার দরকার নেই। আমার বাবা খুব ভালো মানুষ, আর উনি সত্যিই খুব ভালো মানুষ ছিলেন, আর আমার খুব খেয়াল রাখতেন। দিয়ে 2 সপ্তাহ পর আমার বর আমাকে বলল আমাকে যেতে হবে। আমি শুধু 2 সপ্তাহের ছুটি নিয়েছিলাম। আমি ওকে ভারাক্রান্ত মনে বিদায় দিয়ে দিলাম। ওর নাম ছিল অলোক, আর আমার শ্বশুরের নাম ছিল কমল। আমার শ্বশুরও কাজে যেত, আমি সকাল সকাল ওনাকে টিফিন বানিয়ে দিলাম। উনি কাজে চলে গেলেন। উনি আমাকে বললেন, ঘরের দরজা বন্ধ করে রাখো, কেউ এলে খুলবে না। যখন আমি ফিরে আসব তখন আগে জিজ্ঞেস করবে কে এসেছেন, আমি তোমাকে বলবো আমি এসেছি, তারপর তুমি দরজা খুলবে। উনি আমাকে খুব ভালোবাসতেন, মেয়ের মতন আমার বায়না আবদার মেটাতেন। আমার মাথায় হাত রেখে চলে যেতেন। ফেরার সময় আমার জন্য সিনারা নিয়ে আসতেন। আমি বললাম, এসবের কি দরকার ছিল? উনি বললেন, তোমার নতুন বিয়ে হয়েছে, তোমাকে একটু সেবা তো করতেই হবে। আর যদি আমার স্ত্রী বেঁচে থাকতো তাহলে তোমার মতো আমার একটা মেয়ে থাকতো, তাহলে ওর সাথে তোমার সময় কেটে যেত, কিন্তু উনি তো এই দুনিয়াতেই নেই। তখন আমি বললাম, কোনো ব্যাপার না, আপনি তো আছেন। এইভাবে উনি প্রতিদিন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন। উনি এমন একটা জিনিস নিয়ে এলেন একদিন যেটা আমি কখনো ভাবিনি, আর তাতে আমি একটু অপ্রস্তুতে পড়ে গেলাম। আমার বর সিকিউরিটির কাজ করত, তাই সারাদিন তার ফোনে কথা বলার পারমিশন ছিল না। শুধু রাতে 5 মিনিটের জন্য আমাকে ফোন করত, কিন্তু সে এত ক্লান্ত থাকত যে কথা বলতে বলতেই ঘুমিয়ে যেত। এটা আবার মোটেই ভালো লাগতো না, কারণ আমি সারাদিন এই 5 মিনিটের জন্য অপেক্ষা করতাম। কিন্তু কি করব, ওর কোনো দোষ ছিল না। ওর সারাটা দিন রোদে গরমে দাঁড়িয়ে ডিউটি করত, তাই ক্লান্ত হয়ে যেত। ও বলে, অনেক বড় বিল্ডিং, কিন্তু এটা অনেক ভয়ঙ্কর জায়গা। এখানে এমন এমন জিনিস তৈরি হয় যেটাতে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। তাই জন্যই তো এই চাকরিটা ভালো মাইনে পায়, নয়তো আজ তোমাকে আমার থেকে দূরে থাকতে হতো না। একদিন খুব খারাপ খবর এলো, আমার বর এই পৃথিবী ছেড়ে চলে গেছে। যে বিল্ডিংটার সামনে কাজ করত সেই বিল্ডিংটায় আগুন লেগে যায়।
আর তাতে আমার বর মারা যায়, এটা আমার কাছে খুব বড় শক ছিল। আমি বিয়ের 2 মাস পরেই বিধবা হয়ে গেলাম। আমার কাকা আমাকে বলল ফিরে চল, কিন্তু কাকিমা চেঁচামেচি করল, বলল এ তো বিয়ের 2 মাস পরেই বিধবা হয়ে গেছে, এ একটা অপিয়া, এর কালো ছায়া আমার মেয়েদের উপর পড়ে যাবে। এই যতদিন আমাদের বাড়িতে ছিল ততদিন কোনো কিছু ভালো হয়নি। যেদিন গেছে সেদিন আমাদের ঘরে একটু সুখ শান্তি এসেছে, আমি ওকে ঘরে ঢুকতে দেব না। বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নিলাম আমি শ্বশুর বাড়িতেই থাকব। আমার কাকা বলল চিন্তা করিস না, আজকাল তো বিধবা ডিভোর্সি মেয়েদেরও বিয়ে হয়ে যায়, কাউকে না কাউকে পেয়ে যাবি। আমি তোর জন্য আবার ছেলে দেখব, কিন্তু আমি আর বিয়ে করতে চাই না, কারণ আমার বরের কথা আমার খুব মনে পড়ে। আমার শ্বশুর তাড়াতাড়ি কাছ থেকে বাড়ি ফিরে এলো, আর আমি দেখলাম উনি সাথে করে একটা সাদা রঙের বেডশিট নিয়ে এসেছেন। বললেন বৌমা, এটা বিছানায় পেতে এসো। আমি বললাম ঠিক আছে, কিন্তু আমার ওনাকে এটা জিজ্ঞেস করা উচিত ছিল, এটা পেতে আমি কেন শোব। উনি শুধু আমাকে এটাই বলেছিলেন, এটা তোমার জন্য এনেছি, নিজের বিছানায় পেতে নাও। আমি ভাবলাম বাড়ির জন্য এনেছেন, হয়তো এমনিতেও এই বাড়িতে বেশি কিছু জিনিস ছিল না, আর আমাকে উপহার দেওয়ার মতো কেউ ছিল না। কিন্তু সমস্যা তো তখন হলো যখন সকালে উনি এসে আমাকে বললেন, বৌমা বেডশিটটা আমাকে ফেরত দাও। আমি ভেবেছিলাম উনি এটা আমাকে রাখতে দিয়েছেন। আমি বললাম কিন্তু আমি তো ওটা বিছানায় পেতে দিয়েছি, আর রাতে ওটার উপরে ঘুমিয়েছি। উনি বললেন কোন ব্যাপার না, ভালোই করেছ, রাতে ওটার উপর ঘুমিয়েছ, কিন্তু এখন আমাকে ওটা ফেরত দাও। আমি ওই বেডশিটটা বিছানা থেকে তুলে আমার শ্বশুরকে ফেরত দিলাম। উনি বেডশিটটা ব্যাগে ভরে নিয়ে চলে গেলেন। দেখে তো মনে হচ্ছিল ওটা নতুন আর খুব দামি মনে হচ্ছিল, তাই জন্য হয়তো ফেরত দিতে চলে গেলেন। আমিও বেশ কিছু প্রশ্ন না করে বেডশিটটা ফেরত দিলাম। আবার বরের কথা আমার খুব মনে পড়ত, কিন্তু আজকে রাতে আমি খুব ভালোভাবে ঘুমিয়েছি। কিন্তু আগে বেশ কিছুদিন শুয়ে আমি রাতে বিছানায় শুধু কাঁদতাম, কেঁদে কেঁদে পাগলের মতো হয়ে যেতাম। আমার মনে হতো সব কিছু মিথ্যে। এখনই হয়তো আমার স্বামী ফিরে এসে বলবে ওই খবরটা মিথ্যে ছিল, আমি তো একদম ঠিক আছি, আমার তো কিছুই হয়নি। কিন্তু এগুলো শুধুই মন বোঝানো কথা। এরকম ভাবে কি কেউ ফিরে আসে? জীবন বড় খারাপ জিনিস, মানুষের সাথে ন্যায় বিচার করে না, উল্টে মানুষকে এমন পরিস্থিতির মধ্যে ফেলে দেয় যেটার জন্য সে প্রস্তুত ছিল না। আমি তো কখনো ভাবিনি যে আমি এত তাড়াতাড়ি বিধবা হয়ে যাব। আর আমার স্বামী, যার সাথে আমি মাত্র 2 সপ্তাহ কাটিয়েছি, সে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আমার মনে শুধু একটাই আশা, হয়তো আমি মা হতে চলেছি। আমার স্বামী মারা গেছে মাত্র 1 মাস হয়েছে। কিছুদিন আর যদি বাঁচত তাহলে হয়তো আমি নিশ্চিত হয়ে যেতাম যে আমি সত্যিই মা হতে চলেছি নাকি সেটা নয়। কারণ যখন আমার স্বামী ফিরে গিয়েছিল তার 20 দিন আগে সে আমার কাছে ছিল, আর তার যাওয়ার 2 দিন পরই খবর এলো যে সে আর বেঁচে নেই। তাই জন্য আমার মনে একটা আশা ছিল। রাতে যখন শ্বশুর ফিরে এলো তখন আবার একটা বেডশিট নিয়ে এলো, বলল বিছানায় পেতে নিতে। আমি বললাম কি ব্যাপার, আপনি ফেরত দিতে কেন গেছিলেন? উনি বললেন যে দোকান থেকে আমি এই বেডশিটটা নিয়েছিলাম, ওই দোকান থেকে আমার বন্ধু ও বেডশিট নিয়েছিল, কিন্তু ও বোন বাবা ওটা দাম কমে গিয়েছে, আর আমারটা দাম বেশি নিয়েছে, তাই আমি ওটা নিয়ে ঝগড়া করতে গেছিলাম। দোকানদার আমাকে 2 টাকা ফেরত দিয়েছে, তুমি গিয়ে শুয়ে পড়ো। আমি বললাম ঠিক আছে। আমি আবার বেডশিটটা পেতে নিয়ে শুয়ে পড়লাম। এমন ঘুমান না, একেবারে সকালে গিয়ে ঘুম ভাঙল। কিন্তু সকালে আমার শরীরটা ভালো লাগছিল না। আমার মনে হচ্ছিল আমি মা হতে চলেছি। তখন আমার মাথাটাও ঘুরছিল, আর গা হাত পা ব্যথা করছিল। কিন্তু সকালে যখন জল খাবার বানাচ্ছিলেন, শ্বশুর আবার এসে বলল বেডশিটটা ফেরত দাও। আমি অবাক হয়ে গেলাম। আমি ওনাকে কিছু জিজ্ঞেস করতে গেলাম তো উনি বললেন আবার এখন টাইম নেই, তাড়াতাড়ি ওটা নিয়ে আসো। আমি তাড়াতাড়ি ওটা এনে ওনাকে দিয়ে দিলাম। উনি কোনো উত্তর না দিয়ে বাজারে চলে গেলেন আর বললেন আমার অনেক কাজ আছে বোমা, তুমি নিজের খেয়াল রেখো। আমি ভাবলাম এসব কি হচ্ছে, কখনো ফেরত দিতে চলে যান, কখনো নিয়ে চলে আসেন, জানি না উনি কি করছেন। বুড়ো মানুষেরা খুব সহজেই অন্য লোকের কথা বিশ্বাস করে। যখন বেডশিটটা নিয়েছে তখন চুপচাপ রেখে দিন। 1-2 টাকার জন্য এত ঝামেলা করার কি আছে?
আজকাল তো 2 টাকায় একবার খাবারটাও হয় না। কিন্তু আমার শ্বশুরকে কে বোঝাবে? আমার শরীরটা পুরো দিন খারাপ হয়ে রইল। আমি মনে মনে খুশি হলাম যে আমি মা হতে চলেছি। আমি এই জন্য খুশি হয়েছিলাম যে আমার স্বামীর কিছু না কিছু চিহ্ন তো আমার কাছে থাকবে। আমি ভেবে নিয়েছিলাম যে যদি ছেলে হয় তাহলে আমি তার নাম আমার স্বামীর নামে রাখব। এই ভেবে অলোক আমার জীবনে আবার ফিরে আসবে। কেউ তো আমার নিজের হবে, না হলে তো আমার জীবনে নিজের বলে কেউ নেই। একমাত্র স্বামী ছিল সে, ও এই পৃথিবী ছেড়ে চলে গেল। আমার শ্বশুর তো রুটিন বানিয়ে ফেলেছিল। উনি রাতে আমাকে পেয়েছি দিতেন, আবার সকালে ফেরত চেয়ে নিতেন, আর আমি এমন ঘুমিয়ে পড়তাম যে আবার কোনো হুঁশ থাকতো না। আমি কোথাও শুনেছিলাম যে যখন মহিলারা হয় তখন তার খুব ঘুম পায়। তাই জন্য আমি অন্য কিছু না ভেবে এই সব নিয়ে বলেছিলাম। কিন্তু 1 সপ্তাহ পর আমার এই আশাটা ভেঙে গেল। আমার মন খুব খারাপ হলো। আমি গর্ভবতী ছিলাম না, আমার স্বামীর কোনো চিহ্ন আমার কাছে রইল না। আমার খুব বেশি আফসোস লাগছিল, খুব কাছে ছিলাম। শ্বশুরকে এসব কিছুই বলিনি, কিন্তু উনি জিজ্ঞেস করলেন কাঁদছো কেন? আমি বললাম না কিছু না। কিন্তু আবার আমি চিন্তা করতে লাগলাম, যদি আমি গর্ভবতী হব তাহলে আমার এত কেন ঘুম পায়, আমার শরীর এত ব্যথা হয় কেন? আমি তো ভাবছিলাম এসব কিছু গর্ভবতী হওয়ার জন্য হচ্ছে, তাহলে আমার শরীর এত খারাপই বা ছিল কেন? কিন্তু এখন কাকে বলবো? আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো। শ্বশুরকে বলতে কেমন অস্বস্তি হচ্ছে। কাকে বলবো? তো কাকা কি ভাববে? যদি আমার স্বামী বেঁচে থাকতো তো ওর সাথে চলে যেতাম। কিন্তু ধীরে ধীরে যন্ত্রণা বাড়তে লাগলো। রাতে খুব গভীরভাবে ঘুমিয়ে যেতাম, বুঝতে পারতাম না কখন ঘুমিয়েছি আর কখন জেগে আছি। আর এদিন এক দৃশ্য দেখে আমি তো অবাক হয়ে গেলাম। দেখলাম আমার শ্বশুর নিজেই বেডশিটটা ধরছে। আমি অবাক হলাম এটা ভেবে যে ইনি চাদরটা ধরছেন কেন? উনি কি মনে করেন যে আমি চাদরটা নোংরা করে ফেলেছি? তাই যদি মনে করে তাহলে আমাকে বললেই পারতেন, আমি নিজে ধুয়ে দিতাম। কিন্তু তিনি চাদরটা নিয়ে কি কাজ করছেন? এটা আমার ঘরে ছিল। আমি মনে করতাম আমার শ্বশুর ছেলের মৃত্যুতে হয়তো পাগল হয়ে গেছেন, অদ্ভুত অদ্ভুত কাজকর্ম করছেন। একটা চাদর গিয়ে বারবার খেয়ে ধরে রাতে বলে পেতে নাও, সকালে বলে ফেরত দাও। এই ধরনের আচরণ তো কোনো নর্মাল মানুষ করবে না। কিন্তু আমি কিছু বলতাম না, কারণ আমার থেকে বেশি ক্ষতি ওনার হয়েছিল। ওনার বুড়ো বয়সের লাঠি হারিয়ে গেছিল। আমার স্বামীর মৃতদেহটাও আমরা পাইনি। শুধু আমাদের এটুকু বলে দেওয়া হয়েছিল যে সে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। কারণ বিল্ডিং এ আগুন লেগেছিল, তাই বেশিরভাগ লোকের মৃতদেহ পাওয়া যায়নি শেষবারের মতো। আমার শ্বশুর ছেলেকে প্রাণ ভরে দেখে ও নিয়ে আর আমিও দেখিনি। তাই জন্য হয়তো আমাদের মনে অনেক দুঃখ জমেছিল, আর সেই দুঃখটাকে বার করার জন্য উল্টো একটা কাজকর্ম করছিলেন। আমি এই বিষয়টায় বেশি গুরুত্ব দিলাম না, আর আমার শরীর আরো বেশি খারাপ হতে লাগলো। আমি আমার শরীর নিয়ে খুব বেশি অসুবিধায় পড়লাম। এখন তো আমি ঘরের কাজ করব ঠিক করে করতে পারছিলাম না। আমার খালি বমি হতো। একদিন আমার শ্বশুর বাড়ি ছিল না, তখন একজন প্রতিবেশী আমার বাড়িতে এলো। আমি তাকে সবকিছু বললাম। সব শুনে সে বলল, তোমার শরীর তো খুব খারাপ মনে হচ্ছে, এরকম ভাবে চললে হবে না। বাড়িতে শুধু যদি শ্বশুর থাকে তাহলে ওনাকে বলবেন না তো কাকে বলবে? এতে লজ্জা পাওয়ার কি আছে? লজ্জা পেতে গিয়ে মরে যাবে নাকি? চলো তুমি আমার সঙ্গে। সে আমাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার আমাকে চেক করে বলল আমি মা হতে চলেছি। শুনে তো আমি থমকে গেলাম। আমি বললাম, ডাক্তারবাবু এটা কি করে সম্ভব? আমার স্বামী তো মারা গেছে। উনি আমাকে কোনো তারিখের ব্যাপারে জানতে চাইলেন। আমি ওনাকে সবকিছু বললাম। আমি ওনাকে বললাম, হ্যাঁ আমারও আগে মনে হতো এমনটা, কিন্তু সেটাও তো প্রায় 1 মাস হয়ে গেছে। আমার স্বামী 2 মাস আগে আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু ডাক্তার বলল কখনো কখনো এরকমটাও হয়, হয়তো আপনার সাথেও এমনটাই হয়েছে। মহিলার শরীরে কোনো লক্ষণ দেখা দেয় না, কিন্তু তবুও সে গর্ভবতী হয়। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ডাক্তার আমাকে বলল, তুমি কারোর সাথে কোনো নোংরা কাজ করনি তো? আমি বললাম, সৃষ্টিকর্তার দিবি আমি এমন কোনো কাজ করিনি। আমি তো আমার স্বামীকে খুব ভালোবাসতাম। আর আমি ওনাকে বললাম, আমাদের বাড়িতে তো আমার বউ শ্বশুর ছাড়া আর কেউ থাকে না, আর আমি কোথাও যাওয়া আশাও করি না। ডাক্তার বলল, ঠিক আছে দেখো, কিছু মনে করো না। এসব ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন করা হয়। কিন্তু তুমি মা হতে চলেছ এটা একদম নিশ্চিত। এখন আমি এটা জানি না যে তুমি আমাকে মিথ্যা কথা বলছো নাকি তুমি তোমার তারিখটা বলতে ভুল করছো।
আমি আবার হিসাব করতে শুরু করে দিলাম। কিন্তু আমার হিসাব মতো এই বাচ্চাটা আমার স্বামীর ছিল না। আমি ডাক্তারকে মিথ্যা বলে দিলাম, কারণ ডাক্তার হয়তো আমার বদনাম করে দেবে। আমার সঙ্গে আমার পাড়ার মহিলা ছিল, সে বলেছিল সে প্রায় এই ডাক্তারের কাছে আসে, এখন তো সে বাইরে বসেছিল। কিন্তু না জানি যদি কালকে আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করে নেয় তাহলে কি হবে। আমি বললাম, আপনি ঠিক বলেছেন, আমি তারিখ গুনতে ভুল করেছি। ডাক্তার আমাকে কিছু ওষুধ লিখে দিলেন আর বললেন, আপনার শরীর একটু বেশি খারাপ অবস্থায় আছে, আপনার নিজের প্রতি অনেক যত্ন নিতে হবে। কিন্তু আমি এটা ভেবে পাচ্ছিলাম না যে বাচ্চাটা কার। যখন থেকে আমার স্বামী মারা গেছে তখন থেকে আমার সাথে এসব কি হচ্ছে। একটা অদ্ভুত ঘটনা আমার সাথে ঘটেছিল, যেটার সাথে আমার শ্বশুর জড়িত ছিল। এটা তো ছিল চাদরের ব্যাপারটা, আর একটা ছিল আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘুম পাওয়া। আমি তো খুব চিন্তিত থাকতাম, আমার মনে এতগুলো দুঃখ ভরেছিল, তবু আমি এত নিশ্চিন্তে কি করে ঘুমাতাম। মানুষের পরীক্ষা থাকলেও সে নিশ্চিন্তে ঘুমোতে পারে না। আমার তো জীবন সাথী এই জীবন থেকে চলে গেছিল, আর আমি এরকম নিশ্চিন্তে কি করে ঘুমাতে পারি। কিছু না কিছু গড়বড় নিশ্চয়ই আছে, এটার খোঁজ এবার আমাকেই করতে হবে। এবার আমি ভেবে নিয়েছিলাম যে আমাকে কি করতে হবে, যেটা আমি করছি না, আর সেটা আমার করা উচিত ছিল না। অর্থাৎ একদিনের জন্য আমার রুটিনটা বদলাতে হবে। আর আমার রুটিনটা বদলে ফেললাম, আমি রাতের খাবার খেলাম না। কি জানি, হয়তো আমার খাবারের সঙ্গে কিছু মিশিয়ে দেওয়া হচ্ছে। আমি এটা ভেবে পাচ্ছিলাম না এসব করবে। আমার শ্বশুর আমাকে আবার ওই একই বেডশিট এনে দিল। এখন তো বেডশিটটা অনেক পুরনো হয়ে গিয়েছিল, তাও আমার শ্বশুর ওটাকে এমনভাবে ব্যাগে ভরে আনতো যেন নতুন। জানি না ওটাকে নিজের সাথে নিয়েই ঘুরে কেন। আমি বললাম, ঠিক আছে, আমি ওটা পেতে শুয়ে পড়ব। কিন্তু আজ আমি বেডশিটটা না পেতেই বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু আমি আশ্চর্য হলাম, আজ আমার ঘুম আসছিল না। আমি বুঝতে পারছিলাম না তাহলে কি আমার ঘুমের সাথে এই বেডশিটের কোনো সম্পর্ক ছিল। এসব কি হচ্ছিল আমার সাথে? আমার তো মোটে ঘুম আসছিল না। দেখতে দেখতে রাত একটা বেজে গেল, বাইরে কোনো আওয়াজ নেই। কিছুক্ষণ পর একটা আওয়াজ এলো। আমি ভাবলাম হয়তো শ্বশুর জল খেতে বা বাথরুমে যাওয়ার জন্য উঠেছেন। কিন্তু কেউ যেন আমার ঘরের দিকেই আসছিল, আর ঘরের ভিতর ঢুকে পড়ল। ঘরের লাইট বন্ধ ছিল। আমি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ঘুমানোর অ্যাক্টিং করছিলাম, কারণ আমি দেখতে চাই এটাকে। এমনিতে আমার খুব ভয় করছিল, আমার ঘরে তার কি কাজ ছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন সেই ব্যক্তি আমার পাশে এসে শুয়ে পড়ল আর আমাকে জড়িয়ে ধরল, তখন আমি চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিলাম। তারপর লাইট জ্বেলে দেখতেই আমি চমকে গেলাম, কারণ সেই ব্যক্তি অন্য কেউ নয়, বরং আমার শ্বশুর ছিল। ওই চাদরটার দিকে দেখলেন আর রেগে গিয়ে আমাকে বলেন, আজকে চাদরটা পাতনি কেন? আমি আরো চমকে গেলাম, কিভাবে কথা বলছে আমার শ্বশুর আমার সাথে। আমি চিৎকার করছিলাম। উনি বললেন, নোংরা মহিলা একটা, চেঁচাচ্ছিস কেন? আমি পুরোপুরি ঘাবড়ে গেছিলাম। আমি বললাম, আপনি এসব কি করছেন? আমার শ্বশুর ঘাবড়ে গেল। আমি আরো জোরে জোরে চিৎকার করা শুরু করে দিলাম। পাড়ার লোকজন সবাই এসে আমাদের দরজা খটখট করতে শুরু করে দিল। সব কি হচ্ছে? সেই মহিলারা আর তার স্বামী বাড়ির ভেতরে ঢুকে পড়ল, যার সাথে আমার একটু বন্ধুত্ব হয়েছিল। আমি ওদের চিৎকার করে শুধু এটুকু বললাম, পুলিশকে ডাকো, ইনি আমার ইজ্জতের উপর হামলা করেছেন। ওরা তো হকচকিয়ে গেল। সারা পাড়ার লোক জড়ো হয়ে গিয়েছিল। পাড়ার লোকেরা সবসময় বিরক্ত থাকত। তারা চোর বা এই ধরনের অপরাধী পেলে তাকে মেরে মেরে তার উপর সব রাগ উগরে দিত। আমার শ্বশুরকেও ওরা ঘিরে ফেলেছিল। তারা বলেছিল, এই পাড়ায় সবাই ভদ্রলোক থাকে, আপনি আপনার বৌমার সাথে এসব কি করছেন? তাছাড়া আমি ওই মহিলাকে আগেই বলেছিলাম আমি মা হতে চলেছি, আর আমি জানি না এই বাচ্চাটাকে। আর আমার শ্বশুর এবার মুখ খুললেন। উনি বললেন, উনি চাদরে ঘুমের ওষুধ মিশিয়ে নিয়ে আসতেন। যখন ওষুধটা আমার নিঃশ্বাসে যেত তখন আমি অজ্ঞান হয়ে যেতাম। আর উনি রোজ আমার ইজ্জতের উপর হামলা করতেন। যবে থেকে আমার স্বামী মারা গেছে তবে থেকে উনি আমার সাথে এটা করছেন। আর এই বাচ্চাটা, উনার সবাই নিজের কানে হাত দিয়ে ছিছি করতে লাগলো। কেউ কেউ বলল, এই ব্যক্তিকে পাড়া থেকে বের করে দাও। কিন্তু আমি আওয়াজ উঠালাম, আমার কাকাকে ও ডাকলাম। আমি বললাম, আমি আত্মহত্যা করব।
যদি এই ব্যক্তির শাস্তি না পায় যে কিনা আমার উপর হামলা করেছে, আমি তো এটা নিজে বাবা মনে করতাম। আমার কাকা বলল, এবার তোমার কাকিমা যাই বলুক, পুরো দুনিয়া তোমার বিপরীতে চলে গেলেও আমি তোমাকে আর কিছুতেই এখানে থাকতে দেব না। আমার শ্বশুরকে পুলিশ নিয়ে গেল, আমি আমার কাকার বাড়ি চলে গেলাম। কিন্তু আমি সবসময় টেনশনে থাকতাম, এটা আমার কি হয়ে গেল? আমি তো জীবনে কোনো অসৎ কাজ করিনি, কিন্তু আমার ভাগ্য কেন এরকম হলো? এখন আমার পেটের বাচ্চাটা আমার কাছে নিজের উপর অভিশাপ বলে মনে হচ্ছিল। এখন আমি এই বাচ্চার কি পরিচয় দেব? এই বাচ্চার পরিচয় দেওয়ার মতো কিছুই আমার কাছে রইল না। কিন্তু আমার বিবেক সব সময় আমাকে